অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনা। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সাথে আজ আছেন ইম্পালস হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নিয়াজ টি পারভিন। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় বন্ধ্যাত্ব, কারণ ও চিকিৎসা। আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। বন্ধ্যাত্ব বিষয়টা আসলে কি অনেকেই জানতে চায়, কেন আসলে অনেক দম্পতির বাচ্চা হয় না। আসসালামু আলাইকুম এবং স্বাগতম সবাইকে। আসলে এটা একটি বার্নিং ইস্যুর মতো। বন্ধ্যাত্ব যেটা হয়তো অনেক আগে সেটা খুবই কম সংখ্যক ছিল, কিন্তু ইদানিং দিন দিন এত বেশি বেড়ে গেছে বন্ধ্যাত্ব। তো বন্ধ্যাত্ব বলতে আমরা যেটা বুঝি যে মানে একটি কাপলের সন্তান হচ্ছে না, কিন্তু আমরা যদি সেটাকে ডেফিনেশন করি তাহলে একটি কাপল একসাথে থাকার পর 1 বছর চেষ্টা করার পরেও যখন তাদের সন্তান হয় না, তখন সেই কন্ডিশনটাকে আমরা বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি বলে থাকি। তো এখানে একটা কথা আছে, এখানে কি সময়কালটা কি 1 বছরই ধরবেন না আরো বেশি? না, 1 বছরই মানে ডেফিনেশন অনুযায়ী 1 বছরই বলা হয়। কিন্তু এখানে কথা আছে যে যাদের নাকি আগে কখনো কোনো সন্তান হয়নি সেই কন্ডিশনটাকে আমরা প্রাইমারি সাবফার্টিলিটি বলে থাকি বা ইনফার্টিলিটি বলে থাকি। আর যাদের হয়তো আগে সন্তান হয়েছে, হয়তো 1-2 সন্তান আছে বা প্রেগনেন্সি হয়েছিল, নেক্সট টাইম পরবর্তীতে তাদের সন্তান হচ্ছে না, সেই কন্ডিশনটাকে মানে সেকেন্ডারি ইনফার্টিলিটি বলা হয়। এখানে আরেকটা ব্যাপার আছে, একটা কাপলের হয়তো বিয়ে হয়েছে, তাদের হয়তো 3 বছর 4 বছর 5 বছর বিয়ে হয়েছে, কিন্তু তারা দুজন একসাথে কখনোই ছিল না। হয়তো হাজব্যান্ড ওয়াইফ দেশে আছে, হাজব্যান্ড হয়তো দেশের বাইরে আছে, বা হাজব্যান্ড হয়তো ঢাকাতে কাজ করছে, ওয়াইফ হয়তো দেশে আছে, আরেক জেলায় কাজ করছে। তাহলে কিন্তু আমরা সেটাকে ডেফিনেশন বলবো না। দুজনকে রেগুলার একসাথে থেকে ট্রাই করার পরে যখন হবে না, তখনই আমরা সেটাকে বন্ধ্যাত্ব মানে ডেফিনেশনে বলবো। আচ্ছা, একটু অন্যদিকে যেতে চাই যে অনেক ক্ষেত্রে এখনকার বর্তমান জেনারেশনের অনেকেই যে বাচ্চা কাচ্চা, তারা ভাবে যে আগে ক্যারিয়ার গড়বে তারপর বাচ্চা কাচ্চা নেবে, একটি দীর্ঘ সময় গ্যাপ রেখে পরবর্তীতে তারা সন্তান নেওয়ার জন্য ট্রাই করেন। এক্ষেত্রে কি কোনো সমস্যা হতে পারে? আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। যেটা হচ্ছে যে একটা ফার্টিলিটির জন্য একটা সার্টেন এইজ আছে। হ্যাঁ, মেয়েদের ফার্টিলিটির জন্য যেটা হচ্ছে সবচেয়ে বেস্ট সময় হচ্ছে 20 থেকে 30 বা ম্যাক্সিমাম 35। ওই সময় কিন্তু একটি মেয়ের প্রোডাকশন বা সবচেয়ে বেশি ফার্টিলিটির আউটপুট পাওয়া যায়। আর ছেলেদের ক্ষেত্রেও দেখা যায় যে 40 পরে কিন্তু তাদের ফার্টিলিটির ক্যাপাসিটি কমে যায়। তো এখন ইদানিং যুগে দেখা যাচ্ছে যে মেয়েরা বিয়ে হয়তো করছে 30 পরে, তাদের ক্যারিয়ার জব সব কিছু মিলিয়ে তারা বেবি নেওয়াটাকে একটা বার্ডেন মনে করছে সব দিক থেকে। তারপরে দেখা যায় সব কিছু গুছিয়ে তারপর হয়তো 30 পরে যে যখন ট্রাই করে, তখন কিন্তু তাদের মানে প্রেগনেন্সির রেটটা অনেকটাই কমে যায়। তো এখানে অবশ্যই আমাদের অ্যাডভাইস থাকবে যে মেয়েরা অবশ্যই মানে বেস্ট সময় যেটা 20 থেকে 35-এর মধ্যে ফার্স্ট প্রেগনেন্সিটা নেওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু 35-এর পরে কিন্তু আমাদের যেটা বন্ধ্যাত্বের একটা ইম্পর্টেন্ট কারণ যে ওভাম বা ওভুলেশন, সেটার কিন্তু রেট অনেকটাই কমে যায়। যে ওভুলেশনগুলো হচ্ছে সেগুলো হয়তো অনেকটা কোয়ালিটি বা কোয়ান্টিটি দুটোই অনেকটা হ্যাম্পার হয় 35-এর পরে। জি আচ্ছা, সুনির্দিষ্ট কারণগুলো আমরা জেনে নিই। প্রথমত একটি বিষয় ক্লিয়ার হয়ে নেই, বন্ধ্যাত্ব শুধু মেয়েদের ক্ষেত্রেই হয়, নারীদের ক্ষেত্রে হয় এমন তো না, পুরুষদের ক্ষেত্রেও হয়। তো সেক্ষেত্রে একটু সুনির্দিষ্ট কারণগুলো জেনে নিতে চাই। আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। অ্যাকচুয়ালি আগে কিন্তু এককভাবে ধারণা করা হতো যে বন্ধ্যাত্বের জন্য মেয়েরাই দায়ী, এবং এর জন্য কিন্তু অনেক ঘরও ভেঙে গিয়েছে। দেখা যেত যে পুরুষদের আবার বিয়ে একটা সন্তানের জন্য বা একটি ছেলে সন্তানের জন্য বারবার বিয়ে করছে। কিন্তু এখন সায়েন্টিফিকভাবে যেটা পরীক্ষা নিরীক্ষা করে যেটা দেখা গেছে যে বন্ধ্যাত্বের জন্য 35 থেকে 40% ক্ষেত্রে হচ্ছে মানে 40% ক্ষেত্রে মানে নারীরা দায়ী থাকে, এবং পুরুষদের কজের জন্য কারণের জন্য 35 থেকে 40% ক্ষেত্রে পুরুষরাও কিন্তু দায়ী থাকে। আর দেখা যায় 10 থেকে 25% ক্ষেত্রে স্ত্রী এবং হাজবেন্ড দুজনেরই কিছু না কিছু কারণের জন্য বন্ধ্যাত্ব হচ্ছে। আর 10 থেকে 15% ক্ষেত্রে দেখা যায় যে দুজনেই ঠিক আছে, দুজনের সব কিছু ঠিক আছে, তারপর প্রেগনেন্সি হচ্ছে না, মানে সেটাকে আমরা আনএক্সপ্লেন বা কোনো কারণ খুঁজে পাওয়া যায় না এটা। তাহলে দেখা যাচ্ছে যে নারী এবং পুরুষ দুজনেরই কিন্তু সমান মানে কন্ট্রিবিউশন আছে প্রেগনেন্সির জন্য। তো এখানে আমি যদি মানে পার্ট যদি আমি বলি, তো হাজবেন্ডের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের অনেক ধরনের কারণ হতে পারে।
একটি প্রেগনেন্সির জন্য কী প্রয়োজন? একটি আমাকে স্পার্ম লাগবে, একটি শুক্রাণু লাগবে, সুস্থ গতিশীল একটি শুক্রাণু লাগবে, এবং ওয়াইফের কাছ থেকে একটি হচ্ছে আমার ডিম্ব লাগবে। হ্যাঁ, তো এই দুটার যদি কোথাও কোনো ডিফেক্ট থাকে, শুক্রাণু বা ডিম্বাণু গুণগত সংখ্যা বা কোয়ালিটি বা কোয়ান্টিটি, তাহলে কিন্তু হতে পারে। আর তারপরে একটি স্পার্ম এবং ওভাম দুইটা একসাথে ফার্টিলাইজেশনের পরে সেটা দেখা যায় যে একটা টিউব, যেটা নাকি আমাদের প্রজনন তন্ত্রের মধ্যে যেটা আছে, টিউব দিয়ে সেটা ফার্টিলাইজড ওভামটা জরায়ুতে যে প্রতিস্থাপিত হয়ে একটা এনভায়রনমেন্ট যদি থাকে, তখন সেই প্রেগনেন্সিটা বড় হয়। তো এই সাইকেলের মধ্যে কোথাও যদি কোনো প্রবলেম থাকে, হয়তো ডিম্বাশয় থেকে ডিম্ব আসছে না, হয়তো ডিম্ব নালীতে কোনো ব্লক আছে বা ইনফেকশন আছে বা গঠনগত ত্রুটি আছে, জরায়ুতে তার কোনো সমস্যা আছে, জরায়ুতে হয়তো টিউমার আছে বা ইনফেকশন আছে বা জন্মগত কোনো ত্রুটি আছে, বা নারীদের ডিম্বস্ফুটন হচ্ছে না, যেটা প্রথমেই বলেছি। আর হাজবেন্ডের ক্ষেত্রেও দেখা যায় যে স্পার্মটা যদি কোয়ান্টিটি তার যদি খারাপ থাকে, বা তার স্বাভাবিক মানে সেক্সুয়াল লাইফে যদি কোনো প্রবলেম থাকে, যে সে সেক্সুয়াল লাইফের জন্য সে স্বাভাবিক যেটা যৌন জীবনে যদি কোনো প্রবলেম থাকে, এই সমস্ত বিভিন্ন কারণেই কিন্তু এই ইনফার্টিলিটি বা অন্ধাত্বগুলো হচ্ছে। মোটা দাগে এসব কারণ খুবই গুরুত্বপূর্ণ। আমি আরেকটা বিষয় আসতে চাই, যে ট্রিটমেন্টের বিষয় আসতে চাই, যে দীর্ঘদিন ট্রিটমেন্ট করে দেখা যায় যে অনেক দম্পতির তারা হচ্ছে অনেক বেবি নিতে পারে, আবার অনেকেই হচ্ছে একেবারেই পারেন না। এই যে দীর্ঘদিন ট্রিটমেন্টটা আসলে কিভাবে আপনারা করেন দীর্ঘ সময়? আচ্ছা, বন্ধ্যাত্ব চিকিৎসাটা আসলে কিন্তু পেশেন্টদের যেমন অনেক ধৈর্য, অনেক ধৈর্য দেখাতে হয়, ঠিক তেমনি তাকে যে ট্রিটমেন্ট করছে, আমাদের ডক্টরদেরও কিন্তু অনেক সহানুভূতি, ধৈর্যের মাধ্যমে কিন্তু একটা কাপলকে ট্রিট করতে হয়। স্বাভাবিকভাবে যাদের বন্ধ্যাত্ব আছে, সন্তান হচ্ছে না, তারা কিন্তু সাইকোলজিক্যালি, সোশ্যালি অনেক বেশি আপসেট থাকে, ডিপ্রেশনে থাকে। তো আমরা অ্যাকচুয়ালি প্রথমেই যখন তারা আসবে, তাদেরকে আমরা কাউন্সেলিং করি, তাদেরকে আমরা সব কিছু হিস্ট্রি নিয়ে থাকি, যে কোথায় তাদের প্রবলেম আছে, তারপরে হিস্ট্রি নিয়ে তাদের দেখি যে সব কিছু স্বাভাবিক আছে কিনা, আমরা এই কারণগুলো ফাইন্ড আউট করতে চেষ্টা করি। তারপর হয়তো কিছু ইনভেস্টিগেশন তাদেরকে করতে দিতে হয়, যে এটা কি হাজব্যান্ডের জন্য হচ্ছে না, নাকি ওয়াইফের জন্য হচ্ছে না, না দুজনের প্রবলেম আছে। তো কিছু আমাদের ইনভেস্টিগেশন আছে, যেমন প্রথমেই যদি বলি, হাজব্যান্ডের জন্য আমরা সিমেন অ্যানালাইসিসটা করে থাকি, যে তার স্পার্মটা ঠিক আছে কিনা। হাজব্যান্ডের জন্য একটা ইনভেস্টিগেশনে ভেরি ইম্পর্টেন্ট, যদি আমরা দেখি যে সিমেনটা ঠিক আছে, তাহলে বোঝা যায় যে হাজব্যান্ডের ফ্যাক্টরটা মোটামুটি ওকে। তারপরে ওয়াইফের জন্য আমরা কিছু ইনভেস্টিগেশন করি, আমি যেটা প্রথমে বলেছিলাম, ডিম বিস্ফোটন হচ্ছে কিনা, সেটার জন্য আমাদের কিছু আল্ট্রাসাউন্ড করতে হয়, তারপর হচ্ছে কিছু হরমোন প্রোফাইল, ব্লাড টেস্ট, ওগুলো করতে হয়, তার টিউবটা ঠিক আছে কিনা সেটার জন্য একটা হিস্ট্রোসালফিগ্রাম, এটা করতে হয়। তো এই সবগুলো করে তারপরে আমরা স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্টটা শুরু করি। প্রথমে আমরা কিছু জেনারেল অ্যাডভাইস দিই। এখানে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আমি যেটা প্রথমে বলেছিলাম যে ডিম বিস্ফোটন হচ্ছে না, ডিম বিস্ফোটন না হওয়ার একটা খুব ইম্পর্টেন্ট একটা কারণ হচ্ছে আমাদের সমাজে যেটা দেখা যাচ্ছে এখন, পিসিওএস, এন্ডোমেট্রিওসিস, এই কারণগুলোর কারণে কিন্তু দেখা যায় যে ডিম বিস্ফোটন। পিসিওএস একটু ক্লিয়ার করবেন বিষয়টা? পিসিওএস হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। আচ্ছা, এখন দেখা যায় যে আমাদের টিনেজ বাচ্চা থেকে শুরু করে রিপ্রোডাক্টিভ এজে যারা আছে, তাদের খুব ওভারওয়েট থাকে, তাদের ওজনটা খুব বেশি, তারা দেখা যায় যে তাদের পিরিয়ডটা খুব ইরেগুলার হয়, পিরিয়ড হয়তো দেখা যাচ্ছে 2-3 মাস পরে হচ্ছে, 6 মাস পরে হচ্ছে, বা একদমই হচ্ছে না। তাদের কিছু হরমোনাল ইমব্যালেন্স থাকে, পুরুষ হরমোনের আধিক্য থাকে, এবং এর জন্য দেখা যায় যে তাদের মুখে কিছু পুরুষের মতো ফিচার দেখা যায়, মোচ দাড়ি হয়, শরীরে খুব একনি হয়, তার ওজনটা খুব বেশি, হয়তো তার মাসিকটা নিয়মিত হয়। তো এটা কিন্তু পিসিওএসের ফিচার। তো এরাই কিন্তু যারা টিনেজ বয়স থেকে যখন রিপ্রোডাক্টিভ এজে যায়, তারা কিন্তু বন্ধ্যাত্বে ভোগে। তো এই সমস্ত যারা আছে, বা আরও ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এই কিছু আছে যে তাদের লাইফস্টাইলের জন্য কিন্তু বন্ধ্যাত্ব হচ্ছে, শুক্রাণুর কোয়ালিটি খারাপ হয়ে যায়, যাদের খাদ্যাভ্যাস নেই, যাদের ওয়েট বেশি আছে, তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তাদের শুক্রাণুর কোয়ালিটি খারাপ হয়ে যায়। খাদ্যাভ্যাস এবং জীবনযাপন অনেকটাই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমার অনেক কোশ্চেন আরও রয়েছে, একটা বিরতিতে আমাদের যেতে হবে, বিরতির পর ফিরে এসে আমরা আলোচনায় ফিরব। দর্শক, বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। আমাদের সাথে আজ আছেন ইম্পালস হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার নিয়াজটি পারভিন। আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা আলোচনা আজকে করছি বন্ধ্যাত্ব নিয়ে। আপনি পিসিওএস নিয়ে কথা বলছিলেন, সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো একটু, তারপর ট্রিটমেন্টের বিষয়ে চলে যাব। আচ্ছা, যেটা হচ্ছে পিসিওএসটা কিন্তু আধুনিক যুগে খুব কমন দেখা যাচ্ছে। তো পিসিওএসের অন্যতম কারণ হচ্ছে লাইফস্টাইল।
হ্যাঁ, টিনেজ বয়স থেকে মেয়েদের যে লাইফস্টাইল থাকে, তো তাদের জন্য আমি বন্ধ্যাত্বের ট্রিটমেন্টে যেটা বলে থাকি সেটাই, যে তাদের ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে এবং সেটার জন্য যেটা হচ্ছে খাদ্যাভ্যাস এবং এক্সারসাইজ। ইদানিং যুগে দেখা যায় যে মেয়েদের কোনো মানে এক্সারসাইজের কোনো অভ্যাস নেই, তারা ফাস্ট ফুড এবং খুব সেডেন্টারি লাইফ লিড করে এবং এর জন্য কিন্তু দিন দিন ওজনটা বেরিয়ে যায়। তো যারা পিসিওসে ভুগছে দেখা যায় 50% কিন্তু বন্ধ্যাত্বের কারণ হচ্ছে পিসিওস। আরেকটা ইম্পর্টেন্ট কারণ আছে, যে আরেকটা হচ্ছে যে খুব অল্প বয়সে দেখা যায় যে অনেকেই বেবি নষ্ট করছে, অ্যাবর্শনের দিকে যাচ্ছে, এমআর করছে, অ্যাবর্শন করছে অপ্রত্যাশিতভাবে। তারা হয়তো প্ল্যান করেনি বেবি নেওয়ার, কিন্তু অপ্রত্যাশিতভাবে প্রেগনেন্সিটা টার্মিনেশন করছে এবং আনহাইজেনিক ওয়েতে, এবং এই কারণে কিন্তু দেখা যায় যে জরায়ুতে ইনফেকশন হয়, আলটিমেটলি কিন্তু টিউবগুলো ব্লক হয়ে যায় এবং আলটিমেটলি কিন্তু তারা বন্ধ্যাত্বে ভোগে। কাজে এই সমস্ত ব্যাপারগুলো থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। তারপরে ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে লাইফস্টাইল যেটা আছে, লাইফস্টাইলে তাদের ওয়েটটা বেড়ে যাচ্ছে, তাদের স্ট্রেসফুল লাইফ, তারপর হচ্ছে ম্যারিটাল ডিসহারমোনি, তারপর হচ্ছে অ্যালকোহল, ধূমপান, এই সমস্ত কারণে কিন্তু দেখা যায় যে ছেলেদের শুক্রাণুর কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে কারণ, অনেক সময় দেখা যায় যে ছেলেদের যেটা সারাদিন মোবাইল, ল্যাপটপ চলছে, তারপর হচ্ছে মেয়েদেরও একই হচ্ছে। আর ছেলেদের শুক্রাণুর আরেকটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে তাদের কিন্তু বাইরে যদি হট এনভায়রনমেন্টে কাজ করতে হয়, অনেকেই দেখা যায় যে বাইকে চলছে, বাইকের এনভায়রনমেন্টটা কিন্তু গরম থাকে, তো এগুলোর কারণে কিন্তু শুক্রাণুর কোয়ালিটি খারাপ হয়ে যায়। তো এই সমস্ত মিলিয়ে কিন্তু দেখা যায় শুক্রাণু ডিম্বাণুর এই কারণে কিন্তু ইনফার্টিলিটিগুলো দিন দিন বাড়ছে। আমরা একটু ট্রিটমেন্টের দিকে যাব। আপনারা সেক্ষেত্রে ছেলেদের কিংবা মেয়েদের কিভাবে ট্রিটমেন্টটা করেন? আচ্ছা, দুজনের জন্য আমরা প্রথমে কাউন্সেলিং করে থাকি এবং এখানে দুইজন কাপলকে একসাথে আসা ইম্পর্টেন্ট। এবং অনেক সময় দেখা যায় যে হয়তো আমরা হাজব্যান্ডের জন্য কোনো ইনভেস্টিগেশন দিয়েছি, ওয়াইফটা কিন্তু ঠিকই তার ইনভেস্টিগেশন করেছে, কিন্তু হাজব্যান্ডরা হয়তো আসতে চায় না বা ইনভেস্টিগেশন করতে চায় না, প্রেক্ষাপটে যেটা কাজে তাদের দুজনকেই কিন্তু আসতে হবে, কেন সমস্যা যেমন আছে সেটা সমাধানও কিন্তু আছে। আর ট্রিটমেন্টের জন্য আমরা প্রথমে যেটা লাইফস্টাইল চেঞ্জ করে ওয়েটটাকে পর্যাপ্ত করতে বলি, তাদের খাদ্যাভ্যাস যেগুলো নাকি রং ফুড আছে, যেমন ফাস্ট ফুড, অ্যালকোহল, স্মোকিং, এগুলো কিন্তু বন্ধ্যাত্বের জন্য একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। আর ট্রিটমেন্টের মধ্যে আমরা ধাপে ধাপে ট্রিটমেন্ট দিয়ে থাকি। যাদের ওভুলেশনের প্রবলেম আছে তাদেরকে প্রথমে আমরা কিছু ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দিয়ে থাকি, যেগুলোতে ডিম্বস্ফোটন যাদের হচ্ছে না, যেমন পিসিওসের কথা বলছি, আরেকটা কন্ডিশন আছে এন্ডোমেট্রিওসিস, ওগুলো তো দেখা যায় যে ডিম্বস্ফোটন হয় না, তো আমাদের হাতে কিছু খুব ভালো ড্রাগ আছে, ওগুলো দিলে দেখা যায় যে অনেক সময় ডিম্বস্ফোটন হয়ে তারপর হয়তো প্রেগনেন্সিটা হয়ে যায়। আর তারপরে এই 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 মেডিসিনগুলো কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দিয়ে থাকি। প্রথমেই আমরা হাই পাওয়ারে কিছু দিই না, প্রথমে মুখে খাবার ইনজেকশন ওষুধগুলো দিয়ে থাকি, তারপর হয়তো ইনজেকশন ফর্মে আমরা যাই। তারপরে যখন নাকি একটি কাপল এভাবে ট্রাই করার পরে হয়তো 6 মাস 1 বছর ট্রাই করার পরে যখন হয় না, তখন কিন্তু আমাদের নেক্সট স্টেপে যেগুলো আরও ইনভেসিভ ট্রিটমেন্ট আছে, যেমন আইইউআই আছে যেটা ছেলেদের বন্ধ্যাত্বের জন্য ইম্পর্টেন্ট, অথবা টেস্ট টিউব বেবি বা আইভিএফ ট্রিটমেন্ট। আচ্ছা, নারীদের ট্রিটমেন্টের কথা শুনলাম, তাহলে পুরুষদের ট্রিটমেন্টটা আসলে কিভাবে আপনারা করেন? আচ্ছা, পুরুষদের ট্রিটমেন্ট আমরা যেটা বলেছি যে স্পার্মটা ভেরি ইম্পর্টেন্ট। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে স্পার্ম হয়তো কিছুটা কোয়ান্টিটি কম আছে বা কোয়ালিটি কম আছে, আবার অনেকের দেখা যায় একদমই নেই, হয়তো একদমই শুক্রাণু নেই। সেক্ষেত্রে আমাদের এই যে আইইউআই যেটা বলেছিলাম, সেখানে দেখা যায় যে ছেলেদের স্পার্মটাকে একটা স্পেশালভাবে প্রিপেয়ার করে সেটা হয়তো তার ওয়াইফের রিপ্রোডাক্টিভ অর্গানে ট্রান্সমিট করা হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে আইইউআই। আর তারপরে যে একদম ফাইনাল স্টেজ যেটা আছে সেটা হচ্ছে আইভিএফ বা টেস্ট টিউব বেবি। একদম যদি সব কিছুই যদি ফেল করে তখন আমরা টেস্ট টিউব বেবিতে যেতে হয়। তো আইইউআইটা হচ্ছে যদি নর্মালি না হয় তাহলে তার হাজবেন্ডের সিমেন্টটাকে কালেক্ট করে তারপর একটা স্পেশাল ল্যাবের মধ্যে স্পেশালি সেটা প্রিপেয়ার করে তারপর ওয়াইফকে দেওয়া হয়। এটা অত বেশি কস্টলিও না, কিন্তু এটা আমরা নেক্সট স্টেপে ট্রাই করে থাকি। এটার সাকসেস প্রায় 20 থেকে 40%-এর মতো। আর 20 থেকে 40% থেকে 40% মতো। আর তারপরে যদি সেটা না হয় তাহলে তো আমাদের আইভিএফে যেতে হয়। আইভিএফটা হচ্ছে বন্ধ্যাত্বের সবচেয়ে আধুনিক চিকিৎসা। এটা কেমন? না, আইভিএফ তো আসলে একদম যাদের নাকি যে সমস্ত কাপলদের হয়তো ডিম্বের পরিমাণ খুবই খারাপ আছে, স্পার্মের কোয়ালিটি খুবই খারাপ আছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ডিম্বস্ফোটনটা আর্টিফিশিয়ালি আমরা করে থাকি ইনজেকশনের মাধ্যমে, স্টিমুলেশনের মাধ্যমে, এবং হাজবেন্ডের স্পার্মটা সেটাকে
কালেক্ট করে তারপরে ল্যাবের মধ্যে সেটাকে ফার্টিলাইজ করা হয়। তারপরে যে ব্রোনটা হয়, যে ফার্টিলাইজড জায়গাটা হয়, তারপরে সেটাকে একটা সার্টেন সময়ের পরে তারপরে সেটা ইউট্রাসের জ্বরের ভিতরে প্রতিস্থাপন করা হয় এবং তারপরে সেটা সাপোর্টিভ বিভিন্ন হরমোনাল সাপোর্ট দিয়ে তারপরে সেটা টাইম টু টাইম সেটাকে বড় করা হয়। এটা কি খুব ব্যয়বহুল? সেটা অবশ্যই, এটা খুবই সফিস্টিকেটেড ওয়েতে করা হয়, তাই না? এখানে ওভাবে প্রিপারেশন, তারপর হচ্ছে একটা ছেলেদের প্রিপারেশন, তারপর হচ্ছে সেটা একটা স্পেশাল ল্যাবে, এটা খুবই সফিস্টিকেটেড ওয়েতে, খুবই হাইজেনিক ওয়েতে, খুবই টেম্পারেচার সব কিছু মানে মিলিয়ে তারপরে করতে হয়। তা এটা মোটামুটি কস্টলি, কিন্তু সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে আগে যেমন এই ধরনের চিকিৎসাগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল অতটা ছিল না, সবাইকে সব ধরনের কাপড়কে দেখা যেত, তো দেশের বাইরে পাড়ি জমাতে হতো, সিঙ্গাপুর, ইন্ডিয়া, এই ধরনের। কিন্তু এখন অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে আমাদের দেশে কিন্তু মানে আমাদের দেশেও সেসব ট্রিটমেন্ট আন্তর্জাতিক হচ্ছে, মানের চিকিৎসা কিন্তু আমাদের দেশে আছে এবং এটা সাকসেসও আছে। ধন্যবাদ আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা, এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।